বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আইএমএফের জুলাই মিশন বলছে যে বাংলাদেশ গুরুতর রাজস্ব, আর্থিক খাত এবং মূল্যস্ফীতির চাপে রয়েছে। এটা আমরা সাধারণভাবে নাগরিকরাও উপলব্ধি করতে পারি অনেক ক্ষেত্রেই। এবং সংস্কার যদি না হয় তাহলে 2027 অর্থ বছরের প্রবৃদ্ধি 3.5% নেমে আসতে পারে এবং মধ্যমেয়াদে 3%-এরও নিচে থাকতে পারে। নতুন ঋণ কর্মসূচির আকার এবং শর্ত নিয়ে আগামী মাসগুলোতে বাংলাদেশ সরকারের আইএমএফের সঙ্গে আলোচনা হবে। এদিকে সিএনজি স্টেশন মালিকরা কমিশন 8 টাকা থেকে 13.96 টাকা করবার দাবিতে 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত স্টেশন বন্ধ রাখবার কর্মসূচি দিয়েছিলেন আপনারা জানেন। এবং তারা বলছে যে দাবি পূরণ না হলে 23 অগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি তারা দেবেন। এইসব নানা বিষয় নিয়ে অর্থনীতির সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএম এর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর অধ্যাপক ডক্টর শাহ হাসান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রুবেল, আইএমএফ বলছে যে সিদ্ধান্তমূলক সংস্কার, যেটা আমি উল্লেখ করলাম আগে, না হলে বাংলাদেশের প্রবৃদ্ধি 3.5% এবং পরে 3%-এরও নিচে নেমে যেতে পারে। সো এই পূর্বাভাসটা কি খুব বেশি হতাশাবাদী মনে হচ্ছে, না অর্থনীতির প্রকৃতি ঝুঁকির একটা প্রতিফলন? ধন্যবাদ আপনাকে এবং সমস্ত দর্শককে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, আইএমএফ যে শঙ্কা করছে সেটা কিছুটা তো অবশ্যই আমাদের জন্য উদ্বেগজনক মনে করি, কারণ আমরা আশা করছিলাম যে নতুন একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তারপরে স্বাভাবিকভাবে অর্থনীতি চাকা আরও আগের থেকে অনেক বেটারভাবে ঘুরবে এবং সব কিছুই আরও অনেক বেশি গতিশীল হবে। আমরা নানা রকম পলিসি দেখছি, নতুন নতুন সংস্কারের কিছু চেষ্টা প্রক্রিয়া দেখছি, কিন্তু সেই সময় এই ধরনের একটা শঙ্কা যখন আসে ডেফিনেটলি সেটা তো আমাদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। তবে আমরা অবশ্যই আশা করব যে আইএমএফ নিশ্চয়ই তার কোনো পর্যবেক্ষণ তো আছে, সেটা থেকেই তারা এই শঙ্কা করছে। বাট আমরা বিশ্বাস করি যে আমরা যদি সংঘবদ্ধভাবে যেভাবে করে সরকার এখন কাজ করার চেষ্টা করছে সেগুলো যদি সঠিকভাবে রেজাল্ট আনতে পারে তাহলে হয়তো তার থেকে বেটার হবে বা করা সম্ভব। এখন কতটুকু করা সম্ভব এবং কতটুকু আসলে বাস্তবে মাঠে যে সেই জিনিসগুলো প্রয়োগ হবে এবং রেজাল্ট আসবে সেটা দেখার ব্যাপার। আমার ব্যক্তিগত যে উপলব্ধি আমি এটা একান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি, আমি যেটা মনে করি যে আমরা দেখছি যে অনেক ধরনের, কিন্তু বিশেষ করে আমি আমার সেক্টর নিয়ে বলতে পারি, গার্মেন্টস রিলেটেড এবং ব্যাংকিং রিলেটেড কিন্তু অনেক ধরনের প্রস্তাবনা, অনেক ধরনের পলিসি কিন্তু ভালো ভালো আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রণয়ন হচ্ছে। এখন আসলে পলিসি প্রণয়ন এবং পলিসি শেষ পর্যন্ত বাস্তবায়নটা, রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট কথা। তো আমার মনে হয় আমরা রেজাল্টটা যদি সেভাবে পাই তাহলে অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ আমরা তো এমন না যে এই 3 বা 3.5 যেটাই বলছে ওরা, আমরা তো আর সেই জায়গায় ছিলাম না। আমরা তো বেটার করতে পারি, আমাদের বেটার করার মতো ক্ষমতা আছে। সুতরাং সেটাকে আসলে একটা নিয়মতান্ত্রিকভাবে, প্রক্রিয়াগতভাবে সেই জায়গায়। বাট আপনার কি মনে হয় আমাদের গভর্নমেন্টগুলোর বা গভর্নমেন্ট অ্যাটিটিউড কি, তারা নতুন কর্মসূচি আইএমএফের কাছে চাইছে বটে, কিন্তু তারা কি বাংলাদেশকে সাময়িক বৈদেশিক মুদ্রার যে সংকট সেটা কাটিয়ে উঠতে সহায়তা চাইছে, নাকি সত্যি ব্যাংক, রাজস্ব এবং ভর্তুকি কাঠামো সংস্কার করতে প্রস্তুত? দেখেন, আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমি এই 6 মাসে কাজ করতে যে কিছুটা ফিল করছি, যে সরকারের উপরের দিকে থেকে আসলে নিচে একটা প্রেশার আছে এবং সদিচ্ছা আছে কাজ করার বা এই জিনিসগুলোকে পজিটিভলি নেওয়ার। বাট আমার মনে হয় যে এগুলো শেষ পর্যন্ত যে বাস্তবে কতটুকু কাজ হচ্ছে সেটা আমার মনে হয় আরেকটু বেটার মনিটরিংয়ের আওতায় আনলে আমার মনে হয় রেজাল্টটা এখানে আরও বেটার আসবে বলে আমার ধারণা। ডক্টর শাহ হাসান হাবিব, যে এই যে আইএমএফ রাজস্ব বাড়াবার কথা বলছে, ভর্তুকি যৌক্তিক করবার কথা বলছে, অনেকে বলেন যে এগুলো হচ্ছে এক ধরনের চাপ এবং এটা আসলে জনগণের উপরে আরও কর বাড়াবার একটা প্রস্তাবনা। বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। আবার অনেকে মনে করেন যে না, আসলে সংস্কার হচ্ছে বলতে যেগুলো দরকার আর্থিক কাঠামো সহ অন্যান্য জায়গায়, সেটা বাংলাদেশ কখনই সেই অর্থে আন্তরিকভাবে করছে না এবং এটা হওয়া উচিত। ধন্যবাদ। আইএমএফ বা ওনারা যে প্রেসক্রিপশনগুলো দেন এগুলো অনেকটাই মার্কেট ওরিয়েন্টেড সিস্টেমের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে দেন। যদি কনসেপচুয়ালি চিন্তা করেন, থিওরিটিক্যালি চিন্তা করেন, এগুলো
প্রমাণ করা খুব সহজ যে এগুলোর ফলে ইকোনমি গ্রো করে এবং ডেভেলপ কান্ট্রিতে এই ফর্মুলাগুলো কাজ করে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সমস্যা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, যেমন আপনি ট্যাক্স ইম্পোজ করবেন বা সাবসিডিগুলো তুলে নেবেন, সেখানে আমাদের দেশের কিছু প্রায়োরিটি সেক্টর আছে, তো সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হবে। সুতরাং গভর্নমেন্টের প্রায়োরিটি এবং আইএমএফের যে প্রায়োরিটি সেটা সবসময় ম্যাচ করে না। সেক্ষেত্রে আইএমএফের নিজস্ব কিছু ফান্ডামেন্টালস থাকে, কিন্তু ডেভেলপিং কান্ট্রিগুলোতে ওরা বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার সময় আমরা এটার বাইরে কিন্তু যেতে পারবো না, কারণ এটা কিন্তু শুধু ওই ঋণ ছাড়ার ব্যাপার না, এটার সাথে আরও অনেক জিনিস সম্পর্কিত আছে, ইভেন ফরেন ইনভেস্টমেন্টও তার সাথে সম্পর্কিত আছে। সুতরাং ওদের সাথে আমাদেরকে থাকতে হবে। বাট এখানে যেটা আমি মনে করি, সেখানে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি থাকতে হবে যে আমরা আইএমএফকে কনভিন্স করব, দেখাবো, ওই নেগোসিয়েশনে আমরা যেতে পারি। এটা করেছে অনেক কান্ট্রি, এমন না যে আইএমএফ এটা না করলে করবেই না। আমাদেরকেও আমাদের জায়গা থেকে বোঝাতে হবে যে কোনটা আমাদের দ্বারা সম্ভব, কোনটার মিডিয়াম টার্মে করতে পারবো, কোনটা লং টার্মে করতে পারবো। হয়তো লং টার্মে কোনো না কোনো সময় যদি মার্কেট ওরিয়েন্টেড, আমরা তো মার্কেট ইকোনমিতে কাজ করি, মার্কেট ওরিয়েন্টেড সিস্টেমে আমরা যাই, তাহলে তো আসলে সাবসিডি বা এই ধরনের সাপোর্টগুলো থেকে আস্তে আস্তে মার্কেট ডিস্টোরশন, এগুলো থেকে তো আস্তে আস্তে সরতে হবে আসলে। বাট এই মুহূর্তে একেবারে ওনারা বলছেন বলেই সেই প্রেসক্রিপশনটা সরাসরি নিতে হবে বা কোনো দেশে এটা নিয়েছে, এটা কিন্তু আমি মনে করি না। এইটা আমাদের নেগোসিয়েশন আরেকটা ইস্যু অনেকে মনে করে যে বাংলাদেশের সম্পদ আসলে কতিপয় মানুষের হাতে, এবং তাদের যে কর ফাঁকি দেবার প্রবণতা সেটা বন্ধ না করে সাধারণ মানুষের উপরে পরোক্ষ কর বাড়াবার সেটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, আমরা তো শুধু তাই না, তো আপনি যদি ধরেন ইভেন লোন ডিফল্ট থেকে শুরু করে যত ধরনের ক্রাইম বা যেখানে রিসোর্স আমরা নষ্ট করেছি, তো বার্ডেনটা তো আমরা কোনো না কোনো ফর্মে দিয়ে দিচ্ছি সাধারণ মানুষের উপর। সুতরাং আলটিমেটলি গভর্নমেন্ট যেগুলো জিনিসকে স্পন্সর করছে বা সাপোর্ট করার চেষ্টা করছে, সেগুলো যে লো ইনকাম পিপলের দ্বারা এগুলো সংগঠিত হয়েছে তা তো হয়নি। সুতরাং শুধু যে সম্পদ একটা পার্টিকুলার ক্লাসের উপরে তা কিন্তু না। ইভেন যদি আপনি লোন ডিফল্টের কথা চিন্তা করেন, একটা ক্লাস অফ পিপল তো সেই টাকাগুলো ফেরত দিচ্ছে না। তাহলে এইটা যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে চাই, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে চাই, এই ফান্ডটা কোত্থেকে আসবে? ট্যাক্স। তাহলে ওই তাদের, এটা তো ডিফল্টার কারা? আমাদের সে বিগ পিপল। তো তাদের দায় দায়িত্বগুলো তো আমরা কোনো না কোনো ফর্মে যত যে পরিমাণ অ্যাসেটগুলোই আমরা গভর্নমেন্ট যে ফান্ডগুলো তৈরি হচ্ছে, মোস্ট অফ দ্য ফান্ড কিন্তু আসলে লো ইনকাম পিপলের কাছে যাচ্ছে এমনটা না। আমরা সাবসিডি ফর্মে দেই, যে কোনো ফর্মে দেই, এটা ট্রু বেনিফিশিয়ারি যদি আমরা হিসাব করি, এটার বেশিরভাগ বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশের লো ইনকাম পিপল না। কিন্তু আমরা ট্যাক্সের বাটনের ক্ষেত্রে আমরা নেটটাকে বাড়ানোর চেষ্টা করছি। সুতরাং আমরা কিন্তু বলছি না, এটা কোনোভাবেই বলার কোনো কারণ নাই যে মানুষকে ট্যাক্সের আওতায় আনা হবে না, বাট যেগুলো স্টেপ বাই স্টেপ, এবং প্রোগ্রেসিভ ট্যাক্সের ফান্ডামেন্টালসটা অবশ্যই ফলো করতে হবে। ধনীদেরকে প্রচুর বেশি ট্যাক্স দিতে হবে এবং লো ইনকাম পিপলদের উপর যাতে ট্যাক্সের ইয়েটা কম পড়ে। প্রোগ্রেসিভ ফান্ডামেন্টালসটা গেলে আমার মনে হয় না কেউ এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু আছে, যে ধনীরা বেশি দেবে, গরিবরা কম দেবে। সেখানেই সেই ফান্ডামেন্টালসটা যদি ফলো করা হয়, এখানে আইএমএফের আপত্তি থাকারও কোনো কারণ আছে বলে আমি মনে করি না। না, আমি আরেকটা জিনিস, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে বেসিক্যালি এখন কোভিডের পর থেকে কিন্তু আসলে এই যে দাতা সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, ওদের কিন্তু গতি প্রকৃতি এবং প্রয়োগ সবকিছুই কিন্তু চেঞ্জ হয়েছে, অনেকটু আগের মতো নাই। এবং সেই সাথে এটাও সত্য যে আমাদেরকেও তো বাংলাদেশকেও এলডিসি গ্র্যাজুয়েশন করে আমাদেরকেও ডেভেলপ করতে হবে, আমরাও এগিয়ে যাব। বাট একই সাথে আসলে একটা ব্যালেন্সিং জায়গায় তো আমাদেরকে, মানে আইএমএফের কথাও বা ওদের কথাও যেরকম আমরা 100% করতে পারবো না, আবার কর দিব না এটাও তো হয় না। তো আমাদের দেশের জন্য যেটা বাস্তব ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য, সে ধরনের একটা সিচুয়েশন আমাদেরকে ম্যানেজ করে এবং চিন্তা করে সেই জায়গা টার্গেট করে আমাদেরকে আগাতে হবে। আর একই সাথে আমরা অবশ্যই ওদের কথা শুনতে তো হবে ডেফিনেটলি, যদি আমরা তো আর বিশ্বের বাইরে যেয়ে কিছু করতে পারবো না, বাট একই সাথে আমাদেরকেও ডেভেলপ করতে হবে। কারণ আপনি সবসময় আর সাহায্য নিয়ে বা ওই সাহায্য নির্ভর বাংলাদেশে তো আপনি আগামীতে চলতে পারবেন না, এবং আমরা থাকতেও চাই না সেরকম। তো সুতরাং সেগুলোর জন্য আবার পিছনে যদি আসি, সংস্কারও যেরকম আমাদের প্রয়োজন, সংস্কারের প্রয়োগও প্রয়োজন। শুধু পলিসি আকারে আমরা প্রণয়ন করলাম আর সংস্কার যদি বাস্তবিক অর্থে অ্যাকচুয়ালি না হয়, তাহলে তো রেজাল্ট আসবে না। প্রসঙ্গটা যেটা আপনি তুলেছেন যে এলডিসি গ্রাজুয়েশনের প্রসঙ্গে, বাংলাদেশ তো সময় চেয়েছে 3 বছর, কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটা 3 বছর হবে না, 2 বছর হবে না, 1 বছর হবে না, বাড়বে কি বাড়বে না, হয়তো বাড়বে, খুব বেশি বাড়বে না। সো কি মনে হয় আপনারা কতখানি প্রস্তুত, দেশ কতখানি প্রস্তুত, সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে, আর কতবার এরকম সময় বাড়িয়ে বাড়িয়ে চলতে পারবেন? আর পরীক্ষা পেছান আপনি ঠিকই, কিন্তু ওই পড়তে বসেন পরীক্ষার আগের রাতে, তাহলে তো আর সমস্যার সমাধান।
দুটো সাইডেই আসলে কথা বলতে হবে। জি। প্রথম কথা হচ্ছে সবাই খুব অধীর আগ্রহে, বিশেষ করে ব্যবসায়ী সমাজ কিন্তু এবং সরকার, আমি শিওর যে বসে আছে যে আসলে কি ফাইনালি দাঁড়াবে। বাট এটা অলমোস্ট সম্ভবত সেপ্টেম্বরে মনে হয় যখন ইউএন এরিয়া হবে তখন আমরা জানতে পারবো ফাইনালি কি। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এ পর্যন্ত যখন এসেছে এটা মনে হয় হওয়ার একটা সুযোগ আছে। এখন আবার যদি বলি যে যদি হয় তাহলে কি হবে, আমি আসলে হলেও যে খুব বেশি খুশি বা না হলেও দুঃখী ব্যাপারটা ভাবে দেখি না। আমাদের আপনি যদি দেখেন এই গ্র্যাজুয়েশন নিয়ে মাঝখানে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার আগে আরেকটা সরকার ছিল, তখন থেকেই কিন্তু ধারাবাহিকভাবে ব্যবসায়ীরা কিন্তু বলে আসছিল যে উই আর নট রেডি ফর ইট রাইট নাও। আমরা বিভিন্ন তথ্যের গরমিল দেখেছি, বিভিন্ন তথ্য দেখেছি, আমাদের এক্সপোর্ট এত বেড়ে গেছে, 45 বিলিয়নও আমরা গিয়েছিলাম গার্মেন্টসের ক্ষেত্রে, এখন যে সেটা 3 বছর পরে আমরা 38-এ আবার দেখছি। সো তার মানে কিছুটা তথ্য নির্ভর ভুল বা এই ধরনের কিছু গ্যাপের কারণেও এই ধরনের ডিসিশনগুলো কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিল। যা বেশি করে দেখাবার একটা প্রবণতাও ছিল যে হ্যাঁ আমরা খুব ভালো করছি। আসলে দেখানো হয়েছে এরকম রেকর্ডে বলছে, এটা আমার কথা না, এটা তো একদম আপনি WTO ডেটাও যদি দেখেন, আপনি সবকিছুই দেখেন, আমরা পাবো। তো এখন আসলে কি আমরা রেডি কিনা, আর এই লাস্ট 3 বছর ধরেও কিন্তু আমরা এই কথাটা বলে আসছি। এবং আমি যদি জিজ্ঞেস করি যে লাস্ট 3 বছরে তো আরেকটা সরকার ছিল বা আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার জন্য হলে কি হবে সেটার কি প্রস্তুতি এই 2-2.5 বছরে কতটুকু পর্যাপ্ত হয়েছে, আমার খুব একটা গার্মেন্টসের দিক থেকে খুব একটা চোখে আমার কাছে পড়ে না। তো তাহলে গ্র্যাজুয়েশন যদি পিছায়, আপনি যদি নাও পিছায়, আমরা 3 বছর কিন্তু ডিটি মুক্ত স্টিল সুবিধা পাচ্ছি। যদি পিছায়, ওই 3-এর সাথে ওইটা যোগ হবে বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু আসলে পেছানোটাই কি লক্ষ্য, নাকি পেছানোটার লক্ষ্যটা কি? পেছানোটার লক্ষ্য হতে পারে যে আমরা নিজেদেরকে শক্ত করে আগাবো সামনে, যাতে করে এখনই পেছালে যেই ধাক্কাটা খাবো সেটা যাতে না খাই, তার ব্যবস্থাটা গ্রহণ করা। তো সেইটা আসলে সবার আগে নিশ্চিত করতে হবে। পেছানো টার্গেট বা পেছালে ভালো হবে এইটা মনে করার আসলে কোনো কারণই নেই। এবং আমি মনে করি যে ধরেন 3 বছর পরে না হোক, 5 বছর বা 6 বছর পরে তো আপনাকে গ্র্যাজুয়েশন করতেই হবে। আপনি তো আর এই জায়গায় থাকতে পারবেন না বা থাকবেন না, বা এটা কেউই চায় না। সো আমরা তো উন্নতি করতেই চাই, কিন্তু তখনও তো আমাকে আপনার দ্বিপাক্ষিক চুক্তি থেকে শুরু করে আপনার আমাদের ইন্ডাস্ট্রি সব কিছুতেই ডেভেলপ করতে হবে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় নিশ্চিত করা দরকার। টার্গেটটা আসলে সেদিকে হওয়া উচিত, রেদার দেন আপনার পেছালো কি পেছালো না। একই সাথে পেছালে আমরা চুক্তি করব, পেছালে আমরা এটা করব, সেটা না করে আজকে থেকেই আমার মনে হয় যে, আমি ওদিন মাননীয় কমার্স মিনিস্টারের একটা বক্তৃতা শুনছিলাম যে উনি বলছিল যে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের মনে হয় খুব শীঘ্রই একটা চুক্তি, ইটস ভেরি গুড ডিসিশন যদি হয়, কারণ দক্ষিণ কোরিয়া কিন্তু আমাদের জন্য একটা বড় গার্মেন্টসের মার্কেট, যদিও আমরা সেখানে খুব ডমিনেট করতে পারছি না এখনো। তো এই স্টেপগুলো আসলে নিতে হবে। মানে পেছানো, আগেও তো আমরা দেখেছি 3 বছরের মধ্যে সময় পার হয়ে গেল, খুব বেশি উন্নতি তো আমরা করতে পারিনি এই জায়গাতে। ডক্টর আহসান জি, এলডিসি গ্র্যাজুয়েশনটাকে সবাই মানে এই যে যেমন ওয়েটে, যেটা ভাই বললেন যে আমরা ওয়েট করছি এটা পিছাবে, কেন আমরা এটার জন্য ওয়েট করছি আসলে? ব্যাপারটা আমার প্রশ্ন হলো যে সরকার দায়িত্ব নেবার পরের দিনই সম্ভবত বা 2-1 দিনের মাথায় আসলে এই আবেদনটা পাঠিয়েছে যে 1 থেকে 2 দিনের মধ্যে, কিন্তু এই 5 মাসে আসলে প্রস্তুতিটা আমরা কি দেখতে, এবং তার মানে ওটা 3 বছর সময় চেয়েছি, তার মধ্যে কিন্তু 1/6 সময় চলে গেছে, 6 ভাগের এক, এবং সেটা নাও হতে পারে। যদি হয়তো ধরে নিচ্ছি আমরা, কিন্তু পুরো 3 বছর হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। এখন কথা হলো যে প্রথমত এর কিন্তু বেনিফিটগুলো খুব একটা হাইলাইটেড না, কারণ আমরা কিন্তু এলডিসি হিসেবে আমাদেরকে অনেক ডেভেলপিং কান্ট্রি আমাদের বিভিন্ন ইকোনমিক সিচুয়েশনগুলোকে কম্পেয়ারই করে না। আমরা নিজেরা যখন কথা বলি তখন করি, আসলে তো আমরা স্রোতের মধ্যে নাই, স্রোতের বাইরে আমাদেরকে প্রোটেক্ট করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করতে চাই, আমরা যদি পৃথিবীর সাথে কম্পিটিটিভ হতে চাই, আমরা তো কম্পিটিটিভ কিনা আমার কোনো প্রমাণই নাই, কারণ আমরা তো এলডিসি, আমরা তো ডেভেলপ কান্ট্রি না। সুতরাং আমাদের ফোকাসটা আমরা কিভাবে ধাক্কাটা খাবো, তাই তো এফেক্টেড হব। কিন্তু আমার মনে হয় প্রায়োরিটি হওয়ার বোধহয় বেটার যে আমরা এই ওপেন মার্কেটটা থেকে বেনিফিটগুলো কিভাবে নেব। যেমন সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা যেটা আমার মনে হয় সেটা হলো এই যে ভ্যালু এডিশন, যে ভ্যালু এডিশন, যেমন ওভেন গার্মেন্টসের ক্ষেত্রে চিন্তা করেন, আমার মনে হয় 30-40%-এর বেশি ভ্যালু এডিশন না। তো সেখানে ধরেন ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে কিছু কান্ট্রিতে 50-60%-এর ভ্যালু এডিশন ছাড়া আপনি এন্টারই করতে পারবেন না। এখন সুবিধাটা দেখেন, আমরা যদি এর মধ্যে ভিতরের ইন্ডাস্ট্রি যে ইনপুটগুলো যাতে এখান থেকে পাই, ভ্যালু এডিশন যাতে বাড়াতে পারি শুরু করি, এটা কিন্তু আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পাশাপাশি
এই ভ্যালুয়েশনের কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমরা এইটার বেনিফিট কি করে নিতে পারি এইটা নিয়ে কোনো ডিসকাশন খুব একটা আমি দেখিনি। আমরা সবসময় মনে করছি এটার ফলে আমরা একটা বিপদে পড়ব। একদিকে আমরা ক্লেম করছি আমাদের উন্নতির চরম শিখরে আমরা চলে যাচ্ছি, আর একদিকে আমরা বলছি না আমরা গরিবই থাকতে চাই, আমাদের যে স্ট্যাম্পটা দেওয়া আছে এলডিসি আমরা এইটা নিয়েই মুভ করতে চাই। এই দুটো কি কন্ট্রাডিক্টরি না? আমরা যারা গার্মেন্টস বা যারা আছেন ভাই আরও ভালো বলতে পারবেন যে আমরা চাই যে আমরা গ্রেটার ভ্যালু এডিশন করতে চাই, কোয়ালিটি মেডিসিন তৈরি করতে চাই। কোয়ালিটি মেডিসিন আপনাকে কেন তৈরি করতে দেওয়া হবে? কারণ কোয়ালিটি মেডিসিন আপনি তৈরি করলে তো আপনাকে চেক করা যায় না। আপনি র মেটেরিয়াল কোত্থেকে নিচ্ছেন, এলডিসি হিসাবে আপনি অনেক ছাড় পান, সুতরাং আপনাকে তো চেক করা যায় না। আমরা তো আফ্রিকান সহ কিছু কান্ট্রিতে এগুলো পাঠিয়ে থাকি, আমরা তো ট্রিপস ফলো করতে চাই না। তাহলে আমি যখন কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করতে চাই, কম্পিটিটিভ হতে চাই, পৃথিবীতে বাংলাদেশের নামকে সামনে নিয়ে যেতে চাই, সুতরাং এলডিসি তারটা চলার পথ, আমি এইটা ক্রস করবো না কিন্তু আমাকে ওই ওয়ালের কাছে যেতে হবে, এটা কেমন কথা? তো আমার কাছে মনে হয় যে আমরা এর বেনিফিটগুলো নিয়ে অনেক বেশি কথা বলি, এই চ্যালেঞ্জটাকে নেই। এবং আমি বিশ্বাস করি আমাদের গার্মেন্টস থেকে শুরু করে অন্য যারা আছেন এই চ্যালেঞ্জটাকে নিলে যে বেনিফিটটা হবে, বারবার পিছানোর ফলে আপনি যেটা একটু আগে বললেন যে আমরা ঠিকই ওই আগের দিন এসে আবার ওইটাই বলবো যে আবার কি করে পিছানো যায়, এর কি গ্যারান্টি আছে যে ওই দিন গিয়ে বলবো না আবার? আমরা কি কোনো দিন রেডি হব আসলে? সেটা কিন্তু আপনি ব্যাংকের প্রসঙ্গ এবং ঋণ ব্যাড লোনের কথা বলছিলেন। সো আমরা দেখছি যে দুর্বল ব্যাংকগুলোকে আসলে বারবার জনগণের অর্থ দিয়ে টিকিয়ে রাখবার একটা চেষ্টা আছে, এবং কিন্তু খেলাপি ঋণের জন্য দায়ী যে মালিক বা পরিচালক তাদের বিরুদ্ধে কোনো রকমের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কি ব্যাংক পুনর্গঠন সম্ভব? আচ্ছা, ব্যাংকের ব্যাপারটাতে ব্যাংক খাতকে সুরক্ষা দেওয়ার জন্য আনফর্চুনেটলি আমি অনেক ইনিশিয়েটিভ দেখি, কোনো রেজাল্ট দেখি না। অনেক ইনিশিয়েটিভ দেখি, প্রচেষ্টা দেখি অনেক, কিন্তু রেজাল্ট খুঁজে পাইনি এখনো। কেউ যদি বলেন যে রেজাল্ট হতে তো সময় লাগে, ইনিশিয়েটিভ না নিলে রেজাল্ট করতে কিছু ভিজিবল বলতে পারে কেউ, বাট ভিজিবল কিছু ইনস্ট্যান্স কিন্তু তৈরি করতে হবে। যেমন ধরেন কোনটা তৈরি করতে চাই আমরা, কিন্তু ইচ্ছাকৃত কোনো ঋণ খেলাপিকে পানিশমেন্টের আওতায় আনতে পারিনি, আমরা কিন্তু আনতে পারিনি। তাহলে ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে যে ভবিষ্যতে পানিশমেন্টের আওতায় আনবেন সেই ইনস্ট্যান্স তো আমি দেখছি না। আমরা আশা করছি যে ওনারা রিশিডিউল করে এইটা করে ওনারা টাকাগুলো ফেরত দেবেন। এর ফলে যারা ভালো ভালো ব্যবসায়ী আছেন তারা হয়তো তারা টাকাও ফেরত দেবেন, তারা এই কাজগুলো করবেন। আনফর্চুনেটলি তারাই কিন্তু বার্ডেনটা বেশি বিয়ার করছেন। আমরা যখন যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি ব্যবসায়ী কথাবার্তা বলছি, তার মধ্যে একটা খারাপ অংশ আছে, একটা ভালো অংশ আছে। সে ভালো অংশটা কিন্তু ওই বার্ডেনটা তারা বিয়ার করছেন। কিন্তু ট্র্যাজেডিটা দেখেন, ওই ইসলামী ব্যাংক বলেন, যে ব্যাংকগুলো বলেন, যখন তারা প্রফিট আর্ন করেছে তখন কিন্তু তার বেনিফিট কারা পেয়েছে? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডারদের একটা বড় অংশ কিন্তু ব্যবসায়ী মহলই, যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু প্রমোশন হয়েছে, তারা এমডি হয়েছেন, তারা বিভিন্ন পদে গেছেন। কই ওই দিন তো ডিপোজিটরদেরকে আমরা বেশি বেশি রিটার্ন দেইনি। তাহলে আজকে যখন ব্যাংক বসে যাবে সেই ব্যাংকের দায়িত্ব কে নেবে? সুতরাং আমরা যদি বলি যে ট্যাক্সের টাকায় আমি কেন এই দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখবো, তাহলে এটাও তো প্রশ্ন করা যায় যে ডিপোজিটরদের টাকা দিয়ে এই ব্যাংকটা এতদিন ধরে চলেছে, আমরা যারা সেখান থেকে গেইন করেছি, প্রমোশন নিয়েছি, যে ব্যবসায়ীরা বোর্ডে বসে এটার বেনিফিট নিয়েছেন, তাহলে সেই ডিপোজিটররা যখন আজকে বিপদে তার পাশে কে দাঁড়াবে? এটাও কিন্তু একটা বড় কথা যে ডিপোজিটার্স, তাহলে তো সব ব্যাংকগুলো এই পর্যায়ে যেতে পারে। তাহলে সেখানে আমরা কারো ব্যর্থতাকে ছোট করে দেখার দরকার উপায় নাই। সেন্ট্রাল ব্যাংক সেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সরকারের ব্যর্থতা আছে। সুতরাং যদি বলেন এই দায় দায়িত্বগুলো তাদেরকে নিতে হবে, এবং তাদেরকে দায় দায়িত্বগুলো নিতে গেলে ব্যাংককে আপনি যদি না বাঁচাতে চান, অন্য কোনো ট্রান্সফরমেশনে নিতে চান, কিন্তু ডিপোজিটরদের টাকাটা ফেরত দিতে হবে। দিস ইজ ওয়ান, এটা দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, সেন্ট্রাল ব্যাংককে নিতে হবে, সবাইকে নিতে হবে। আর যেটা আপনি যদি বাংলাদেশে লিগ্যাল এনফোর্সমেন্ট, একটাই জিনিস আছে আমাদের, উইলফুল ডিফল্টকে আপনি আলাদা করেন। বিকজ আমরা একটা ক্রেডিট রিস্ক বলে যে শব্দটা বলি ব্যাংকে, এগুলো ক্রেডিট রিস্ক না, এগুলো সব অপারেশনাল রিস্ক। এবং ক্রেডিট রিস্ক ব্যাংকাররা হ্যান্ডেল করতে পারে, অপারেশনাল রিস্ক কখনো ব্যাংকার হ্যান্ডেল করতে পারে না। এগুলো যেটা ক্রাইম কী করে ব্যাংকার হ্যান্ডেল করবে, তার কি সেই সক্ষমতা আছে? তাহলে এটা হ্যান্ডেল করতে হবে কাকে? আইনকে, আইনের মাধ্যমে। এবং আইনের মাধ্যমে যদি আপনি এইটা নিশ্চিত না করেন, এইটা যদি শুধু নিশ্চিত করা যায় বাংলাদেশে, যারা ডিফল্টার, ইচ্ছাকৃত ডিফল্টার, একটা নিয়মের বাইরে যাবেন, তাদেরকে টাকা ফেরত না দিলে জেলে যেতে হবে, এই ইনস্ট্যান্স তো আমরা দেখিনি।
এই ইনস্ট্যান্স তো একটা ক্রিয়েট করতে হবে, তখন না আমরা এইদিকে তাকাবো যে না যারা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছেন না তাদের এই ব্যবস্থাটা হচ্ছে, এই তাদের এগেনস্টে অ্যাকশনটা হচ্ছে, সেই ভিজিবল জিনিসটা হয়তো আইন তৈরি হচ্ছে, অনেক পজিটিভ সার্কুলার দেখছি, এগুলো কিন্তু সবই চেষ্টাটা চলছে। ইয়েস, আমি কিন্তু এটা ডিনাই করি না যে এখন সার্বিকভাবে যে ইকোনমিক পরিস্থিতি খুব স্ট্রিনজেন্ট অবস্থায় যাওয়ার জায়গাটা, খুব স্ট্রিক্ট অবস্থানে যাওয়ার অবস্থায় সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট আছে কি না। বিকজ একদিকে চারিদিকে যুদ্ধ চলছে, প্রোডাকশনের কিছু ইস্যু আছে, হয়তো ওই ধরনের খুবই স্ট্রিনজেন্ট একটা জায়গায় গেলে অনেক ভালো ভালো ব্যবসায়ীও এফেক্টেড না হয়ে যায়। বাট তারপরেও যদি বলি যে আমরা কিন্তু আসলে ব্যাংকিং খাতে উইলফুল ডিফল্টকে হ্যান্ডেল করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, রেজাল্ট আমি এখনও দেখিনি। সুতরাং সেখানে আর ডিপোজিটরদেরকে আপনি কী ফর্মে বাঁচাবেন তা জানি না। কেউ যদি বলেন যে এই পুরনো এই ব্যাঙ্কগুলোকে তাড়াতাড়ি আপনি ডিসপোজ করে দেন, ডিপোজিটরদের টাকা দেওয়ার দরকার নাই, আই উইল স্ট্রংলি ডিসএগ্রি। কারণ ওই ব্যাঙ্কগুলোর সমস্ত বেনিফিট ব্যবসায়ীরা নিয়েছেন, আমরা বড়রা সবাই নিয়েছি, ধনী মানুষ নিয়েছেন, তাহলে ডিপোজিটরদের টাকা ব্যবহার করে নিয়েছেন, তাদের টাকা কে দেবে? সুতরাং তাদের টাকার ব্যবস্থা আপনাকে করতে হবে। মহিউদ্দিন রুবেল। দেখুন, আসলে যেই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি বা ভাইও এখন বললো, এগুলো তো আসলে একদিনে হয়নি, এগুলো ডেফিনেটলি অনেক দিনের একটা রেজাল্ট কিন্তু আমরা এখন এসে দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় বর্তমান যারা সব এই অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, তারা সে 5 থেকে 6 মাস মনে হয়েছে। সো আমার ধারণা যে ডেফিনেটলি তাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে এবং তাদের ডেফিনেটলি সময় লাগবে। এখন আসলে রাতারাতি এত দিনের ঘাত আপনি একদিনে 6 মাসে 1 বছরে শুকাতে পারবেন না। সেটা করতে গেলে বরং আমার মনে হয় ভাই যেটা বলেছেন কিছু আবার আমি রং কিছু হয়ে যেতে পারে রেজাল্ট। সো শর্ট টার্ম এবং লং টার্ম কিছু আমার মনে হয় পরিকল্পনা থাকা উচিত। এটা আসলে ওনাদেরকেও মেনে নিতে হবে যে ওনারা এই 4-5 বছরেই যে সব সমাধান করে ফেলতে পারবে আসলে তাও কিন্তু না। এই কিছু জিনিস আছে, এটাকে আপনাকে কন্টিনিউয়াস প্রসেস অনুযায়ী আপনাকে চালাতে হবে। পলিসিগুলো হবে দেশের সামগ্রিক স্বার্থে, দূরবর্তী স্বার্থে, এবং এগুলো মেনটেন করে যেতে হবে। তো সেইগুলো লং টার্ম রেজাল্ট আনবে এবং আমরা জানি যে সেটা মেনে নিতে হবে, যেটা আজকে কালকে আসবে না। আবার কিছু দৃশ্যমান শর্ট টার্ম রেজাল্টও আসতে হবে আস্থার জন্য, ব্যবসার পরিবেশের জন্য, ব্যবসায়ীদের আস্থার জন্য। এবং উইলফুল ডিফল্টার নিয়ে উনি যেটা বলেছেন আমি একমত, যে যারা এই ধরনের ডিফল্টার আছেন, যারা আসলে, কারণ দেখেন যদি আপনি ওইভাবে দেখেন ম্যাক্সিমাম ডিফল্ট কিন্তু ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ, ওই 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 পার্সেন্টেজের কাছে। তো সুতরাং এখানে ব্যবস্থা দৃশ্যমান কিছু যদি নাও হয়, আমার মনে হয় সেটা অন্যদের আস্থা বাড়বে এবং আস্তে আস্তে করে সেগুলো নিয়মের মধ্যে সামনে আসবে। এবং এই শর্ট টার্ম আর লং টার্ম যদি পলিসিগুলো নিয়ে মেক শিওর করা হয় যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, শুধু পলিসি না, পলিসিগুলো কাজ করছে, দরকার হলে আবার সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। শুধু পলিসি দিলাম আবার সেটা যে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না তাও কিন্তু না। পলিসি তো আমি আসলে কাজ করার উদ্দেশ্যে দিচ্ছি, তো কাজ যদি ব্যাহত হয় বা কাজ যদি না হয় সেটাও রাখতে হবে মাথায় পলিসির সময়। এবং পলিসি অ্যাডজাস্টমেন্ট যদি দরকার হয় সময়ের সাথে, মার্কেটের সাথে তাল মিলিয়ে সেটাও আমাদেরকে অ্যাডজাস্ট। আমি একটু আপনারা ব্যবসায়ীরা বিশেষ করে যারা শিল্প কলকারখানা পরিচালনা করছেন তাদের উদ্বেগের জায়গা যেটা দেখি সেটা হচ্ছে যে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এবং সম্প্রতি এলএনজি টার্মিনালে একটা দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটিতেই দেখলাম আমরা গ্যাস সাপ্লাই মারাত্মকভাবে কমে গেছে এবং এটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা যে অত্যন্ত ভঙ্গুর সেটা প্রমাণ করে কিনা। এবং সাম্প্রতিক সংকটে যেটা দেখা গেছে যে দৈনিক গ্যাস সরবরাহ চাহিদার প্রায় 56% নেমে এসেছে। তো দুটো ভাসমান এলএনজি টার্মিনালের একটার কার্যক্রম বন্ধ হয়, আমরা পারিবারিক পর্যায়ে শিল্প, বিদ্যুৎ, পরিবহন সব খাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আপনার টেক কী বিষয়? কারেক্টলি আপনি বলেছেন একদম। আমাদের আসলে বিগত সময়ের যদি আমি বলি যে সবচেয়ে আমাদের যে জায়গাটায় আমাদের উইকনেস ছিল তার অন্যতম দুটোর একটা হচ্ছে আপনার জ্বালানি খাত আর একটা হচ্ছে ব্যাংকিং খাত। একদম প্রায়োরিটির দিক থেকে একদম সর্ব উপরে থাকবে বলে আমার মনে হয়। আর ব্যাংকিং খাত অলরেডি আমরা বলেছি। জ্বালানি খাতে আসলে আমরা অনেক দিন ধরেই কিন্তু পুরো জ্বালানি খাতটাকে আমদানি নির্ভর করে ফেলেছি আস্তে আস্তে করে। 18 থেকে সম্ভবত আমরা এলএনজি নির্ভরের দিকে আমরা গেলাম। আমরা তো জানি আসলে এই পলিসিগুলো, কিন্তু আপনি তো জানেন যে আপনি যখন আমদানি করবেন, আমদানি ব্যাহত হলে বা আপনি যদি আমদানি ব্যয় মেটাতে না পারেন আপনার সংকট থাকবে। একই সাথে আপনার দেশের অভ্যন্তরীণ আপনি যদি প্রোডাকশন বন্ধ করেন গ্যাসের বা ইলেকট্রিসিটি বা কমিয়ে দেন, আবার একই সাথে যদি এলএনজিও আপনি এখন যেটা একটা টার্মিনাল ব্যাহত হয়েছে এরকম সিচুয়েশন হয়, একই সাথে যদি আপনি
এক একটা জায়গা থেকেই আমদানি করার প্রক্রিয়া রাখেন, যে কেন ফর এক্সাম্পল আপনি যখন কোনো সোর্সিং করবেন, আমাদের উচিত ছিল বা সামনেও উচিত আমি মনে করি যে একটা মিডল ইস্ট কেন্দ্রিক যাতে শুধুমাত্র সোর্সিংটা না হয়। তখন যেটা হয় যে এই যে যুদ্ধের কারণে কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে, কিছুটা বেশি হলো যাতে করে আমরা বিকেন্দ্রীকরণ আমরা অন্য অন্য জায়গাগুলো করতে পারি, একই সাথে বিকল্প জ্বালানিগুলোও যাতে আমরা করতে পারি। সেকেন্ডলি আপনার যদি দেখেন যে আমাদের দেশের অভ্যন্তরীণ গ্যাস আপনার কূপ খনন বা আপনার সন্ধান কিন্তু পুরো বন্ধ ছিল। ইভেন আমাদের যে সমুদ্রের যে আমাদের একটা বিশাল জলরাশি আছে, আমি কার লেখা পড়ছিলাম মনে নাই আমার, আমি একটা লেখা পড়ছিলাম, যে কোনো একজন সিনিয়র বলেছিলেন ওই যে অন্য সবাই সমুদ্রে গ্যাস পাচ্ছে, আমরা গ্যাস পাচ্ছি না কেন। তাহলে আসলে এগুলো কিন্তু আমাদের অব্যবস্থাপনারই একটা ফসল আজকে আমরা এসে সামগ্রিকভাবে ভোগ করছি। আপনি যে এই 56% সবাই দেখে এই কয়দিন খুব বেশি বলছি আমরা এটা নিয়ে, বাট আমি তো বলবো এই কয়দিন কেন, আমরা তো আগেও তো সমস্যার মধ্যেই ছিলাম, ইন্ডাস্ট্রি তো কখনোই পরিপূর্ণ গ্যাস পাচ্ছে না। আপনি একটু ব্যাকে যদি যাই, গ্র্যাজুয়েশনের কথা আমরা বলছি, গ্র্যাজুয়েশন হলে যে এফেক্টগুলো আছে আমি যে বলছি সেই ব্যবস্থা কি নিয়েছি। আমি গতকালকে একটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে দেখছিলাম যে ইউএসএতে আমাদের রপ্তানিটা গার্মেন্টসে কেমন বা ইউএসএর ইম্পোর্ট কেমন। তা আমরা যেটা দেখলাম যে যারা আমাদের মেন কম্পিটিটর ভিয়েতনাম বা ওরা যা করছে আমরা ঠিক তার উল্টাটা করছি, বা আমাদের অবস্থান ঠিক তার উল্টায়। এখন আপনি যখন গ্র্যাজুয়েশনে যাবেন, আপনি ইউরোপে বিশেষ করে অন্য অন্য সব জায়গাতেই, আপনি তো এই জায়গাগুলো তো আপনাকে ফেস করতে হবে। তাহলে আপনার কটন আর এমএমএফ এর কথা আসলে আমি বলছিলাম, যে কৃত্রিম তন্তু এবং কটনের কথা, আমরা তো ওই জায়গায় আমরা খুব ভালো করছি না, আমাদের কোনো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি নাই। এটার সাথে আবার গ্যাস রিলেটেড, আপনি যখন এমএমএফ প্রোডাকশন করবেন দেশে, আপনার প্রথম হচ্ছে আপনার কারিগরি দক্ষতা নাই, আপনার সেই সাপোর্ট নাই, অলমোস্ট নাই বলবো আমি। একই সাথে আপনার গ্যাসের যে প্রেশার বা গ্যাসের যে সাপোর্ট লাগবে আমরা তো বর্তমানে সামলাতে পারছি না। তো আমরা ওই জায়গায় ডেভেলপ কীভাবে করবো, কারণ ওইখানে প্রেশার লাগবে আরও অনেক বেশি। তো আলটিমেটলি ইন্ডাস্ট্রি বর্তমানেই তো আগে থেকেই সাফার করে আসছে, এখন তো সেটা ভয়ানক হবে, এটা অবাক হওয়ার মতো আমার কাছে অন্তত কিছু না। আমরা খুব আনপ্ল্যানলি প্ল্যান করি, গ্রো করেছি, 3-4-5 হাজার গার্মেন্টস বানিয়ে ফেলেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের ন্যাশনাল ম্যাপিংটা কী, আমরা জানি না যে আমাদের সক্ষমতাটা কী, আমার কত গার্মেন্টসের জন্য কতটুকু গ্যাস আমার সাপোর্ট, আমি তাহলে লাইসেন্স দিব না, বা আমি দরকার হলে প্রোডাক্ট চেঞ্জ করব যেখানে গ্যাসের প্রয়োজনটা কম। আমাদের তো ওই ধরনের কোনো ডেটাই নেই। আপনি যদি কোথাও ডেটা চান, আপনি কিন্তু খুব বেশি ডেটা পাবেন না যে এগুলো আসলেই কীভাবে হওয়া উচিত ছিল। তো আমার মনে হয় আমি আপনার এখানে আরেকবার একটা কথা বলেছিলাম যে আমাদের সক্ষমতার কথা, যে আমাদের আসলে সক্ষমতার অবস্থানটা কোথায়, আমাদের কি সেটা আমরা কখনো কি সেটা চেক করে দেখেছি? আমার মনে হয় না আমাদের কোনো স্ট্যান্ডার্ড আমরা এখন পর্যন্ত আমরা রাখতে পেরেছি। তো আপনি যদি স্ট্যান্ডার্ডই না জানেন, আপনি কি করলে হারবেন বা কি করলে আপনি পাবেন, সেটাই তো আপনি জানতে পারছেন না। তো প্ল্যান না করলে আপনার তো এক্সিকিউশন এরকমই হবে। বিকল্পও কিন্তু অনেক জ্বালানি আছে যা আমরা চাইলে কিন্তু বিশেষ করে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি, বাট আমরা কিন্তু ওইখানেও কিন্তু জিরো। সোলারও আমরা কিন্তু দেখেন খুব বেশি সম্ভাবনা থাকার পরও বিভিন্ন জটিলতার কারণে আমি সেই এক্সপ্লেনেশনে না যাই, আমরা আগাতে পারছি না। তো আলটিমেটলি আমরা তো জানি যে মানে আপনি আজকে বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা আলাপ করছি, সেটা ঠিক আছে, বাট আপনি যদি ভবিষ্যৎ কমপ্লায়েন্সের দিকেও যান, কথা বলেন, ইউরোপের কথা বলেন, বা সামনের 5-10 বছর পরে, ইভেন 1-2 বছর পরে ইউরোপে যে সিচুয়েশন তৈরি হচ্ছে আস্তে আস্তে করে, আপনাকে তো আসলে জ্বালানির ব্যবহার চেঞ্জ করতেই হবে। তো আপনি সেখানেও কতটুকু আসলে আপনি কার্যকরী ভূমিকা রেখেছেন, আপনি কতটুকু জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন, বা কতটুকু আপনি অন্য ধরনের জ্বালানিগুলো, পরিবেশ বান্ধব জ্বালানিগুলো ব্যবহার করছেন, সেগুলো তো খুব দৃশ্যমান এখনও আমাদের কাছে আসছে না। তো রেজাল্টটা তো আসলে আমরা ভিয়েতনামের গ্রোথ দেখে খুব রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমরা অবাক হচ্ছি। ভিয়েতনাম তো একদিনে এইভাবে আনপ্ল্যানলি গ্রো করে নাই। $475 বিলিয়ন ওর এক্সপোর্ট হচ্ছে, এটা আপনি কত বিলিয়ন ডলারের এফডিআই এগেনস্টে বা কতটা পোর্ট বা ইয়ার এগেনস্টে, সেই হিসাব দেখলেই বোঝা যাবে। তার মানে আমি একটু শেষে বলতে চাই যে এখানে আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগত যে জায়গাটা, যেখান থেকে আপনি দৌড়টা শুরু করবেন, তার মানে বেস হচ্ছে জ্বালানি, ব্যাংক, এই জায়গাগুলো, সেখানে তো আমরা দুর্বল হয়ে আছি। ওরা তো এখন সেখানে অনেক স্ট্রং হয়ে আছে বিধায় এখন ওদের গ্রোথটা অনেক বেশি। আমরা কম্পেয়ার করছি কিন্তু 1 আর 2 এর সাথে, স্তরের সাথে, আমরা কিন্তু একে একে কম্পেয়ার করছি না। তো আমরা ওই জায়গাতে আগে যেতে হবে। ডক্টর হাসান হাবিব, স্যার রুবেল যেমনটা বলছিলেন যে দেশীয় গ্যাস অনুসন্ধান, আমি যদি ভুল না বুঝে থাকি, দীর্ঘদিন পর্যন্ত পর্যাপ্ত বিনিয়োগ না করে আসলে
আমদানিকৃত এলএনজির উপরে নির্ভরতা এটা এক ধরনের নীতিগত ভুল সিদ্ধান্ত ছিল কিনা সেটা একটু ভেবে দেখা দরকার, আপনার কি মনে হয়? আমরা এক্ষেত্রে কতটা ভালনারেবল অবস্থায় আছি তার প্রমাণ তো হলো একটা ত্রুটির কারণে একটা এই অবস্থা চলে গেলাম, তাই তো? ইভেন কতটা অস্বাভাবিক ব্যাপার যে তার একটা স্পেয়ার কোনো কিছু থাকবে। আমি শুনেছি যে এটা খুব এক্সপেন্সিভও না, কিন্তু সেটা আসতে অনেক সময় লাগে। কিন্তু এইটা একটা স্পেয়ারও আমাদের কাছে নাই যে আমরা 1-2 সপ্তাহের মধ্যে সেটাকে ত্রুটিমুক্ত করতে পারি। ডেঞ্জারাস ব্যাপারটা হলো, দেখেন, অন্যের উপর নির্ভরশীলতা যদি পুরোপুরিভাবে এই সমস্ত জিনিসের অবকাঠামো স্পেশালি অন্যের উপর যদি নির্ভরশীল আমরা হয়ে যাই, তাহলে শুধু কিন্তু ইন্ডাস্ট্রির প্রোডাকশন অ্যাফেক্টেড হবে ব্যাপারটা এরকম না, ওনাদের অনেক অর্ডার ক্যান্সেল হবে, কিছু অর্ডার আর কোনো দিনই বাংলাদেশে আসবে না। এটা একটা সিভিয়ার অবস্থায় চলে যেতে পারে। এটা তো আমরা যেটা সাধারণভাবে মানুষ রাস্তাঘাটে নামছে, মানুষ ঘরে পাচ্ছে না, এটা তো একটা শর্ট টার্ম ইম্প্যাক্ট। কিন্তু ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে, এবং ওনারা যদি 2-1টা ইন্ডাস্ট্রি আলাদা করে এগুলো বন্ধ হয়ে যায়, এটা চাকরি টাকরি এমপ্লয়মেন্ট অনেক কিছুকে অ্যাফেক্ট করবে। এটা চেইন ইম্প্যাক্ট আছে। এখন আমরা প্রথম থেকে কি করেছি, সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা আমাদের বাংলাদেশের জন্য, আমরা যখন জ্বালানি নীতিগুলো বা এই ধরনের এই যে কূপ খনন করবো কিনা, সার্চিংয়ের মধ্যে থাকবো কিনা, অল্টারনেটিভ জ্বালানির কোনো ব্যবস্থা করবো কিনা, আমরা এই ডিসিশন নেওয়ার সময় সবসময় চিন্তা করেছি যে শর্ট টার্মে প্রাইস কম্পেয়ার করে আমরা ডিসিশনগুলো নিয়ে ফেলেছি। তার মানে কোনোটাই লং টার্ম ডিসিশন নেওয়া হয়নি। ওই সময় আমি সোলারে কত খরচ হবে এত, সুতরাং সোলার হবে না, আমাকে বাইরে থেকে কম খরচে পাচ্ছি। দিস ইজ নট দ্য সলিউশন, কারণ এটা তো আমার নিজস্ব সোর্স। লং টার্ম প্ল্যান করতে হবে, লং টার্ম প্ল্যানিং। তো সবসময় দেখবেন সাস্টেইনেবল, এই যে আপনি কূপ খনন করবেন, আপনি সার্চিং এর মধ্যে থাকবেন, এটা কিন্তু একটা লং টার্ম স্ট্র্যাটেজি। সারা বিশ্ব থেকেছে, যাদের এই জিনিসগুলো আছে 200 বছরের আছে, তারাও কিন্তু কন্টিনিউয়াসলি ওইখানে ইনভেস্টমেন্ট করছে। আফটার 200 ইয়ার্স আমরা 5 বছরের কথা চিন্তা করতে পারছি না যে একটা কূপ খনন করা হবে, দেখা হবে যেটা পাওয়া যাচ্ছে কিনা। ডেফিনেটলি আমাদের প্ল্যানগুলো সব শর্ট টার্ম। আমি যে কয়দিন আছি ওই কয়দিন, যখন এই শর্ট টার্ম প্ল্যানিংয়ে যাবেন, তখন অবকাঠামো দুর্বল হলে অন্য কোনো কিছু দাঁড়াবে না। আমরা এবং মূল জায়গাগুলোতেই কিন্তু আমরা দুর্বল, যেটা ভাই বলছিলেন যে আমাদের অবকাঠামো আর ব্যাংক ফাইন্যান্সিং করতে গিয়ে আসবে, অবকাঠামো নাই। এখন আপনি যে ইন্ডাস্ট্রিগুলোকে উইলফুল ডিফল্ট বা ডিফল্টারের জন্য প্যানালাইজ করবেন, সেই মোরাল রাইটও তো আপনার নাই। সো আপনার কথা সূত্র ধরি আমরা যে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে যে সরবরাহ সংকট, তার ফলে যে জ্বালানি ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো আপনি কি দেখলেন যে সরকার কি এই পরিস্থিতির জন্য কোনো রকম জ্বালানি পরিকল্পনা প্রকাশ করছে বা সিদ্ধান্ত নিয়েছে, সেরকম কিছু দেখা যাচ্ছে, নাকি সংকট হলে তাৎক্ষণিক একটা ব্যবস্থা পিসমিল সলিউশনের দিকেই আছে? এখন পর্যন্ত যে সলিউশনগুলো, কিছু কিছু জিনিস দরকার ইমিডিয়েট, যেমন আমার ইমিডিয়েটলি কিছু আনা দরকার, না হলে টেম্পোরারি শর্ট টার্ম সলিউশনগুলো এটা কিন্তু আপনি সলিউশন করবেন না। লং টার্মগুলোর জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখছি, যেমন মালয়েশিয়ায় যোগাযোগ করছেন, চিঠি লিখেছেন, আমরা দেখলাম আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার চিঠি লিখেছেন, কিছু যোগাযোগ করা হচ্ছে, এবং আমরা ইউএস থেকে আশা করছি যে তাদের মাধ্যমে কিছু আসবে। তারপর ল্যান্ডের মাধ্যমে অন্য জায়গা থেকে ইলেকট্রিসিটি আর অন্য দিকে আসবে। এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু সব প্রসেসের মধ্যে আছে, এগুলো লং টার্ম, এগুলো ভালো ইনিশিয়েটিভ, কোনো সন্দেহ নাই। সুতরাং এখন কিন্তু ইমিডিয়েটলি তার থেকেও জরুরি হলো শর্ট টার্ম যাতে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করি। কারণ হলো মিডল ইস্টে যে প্রবলেমটা হচ্ছে, এর ফলে আমরা কিন্তু এটার জন্য আগের থেকে রেডি হয়েছে যে আবার একটা হবে, অ্যাপারেন্টলি দেখে কিন্তু আমার এতটুকু মনে হয়নি যে আমরা কোনোভাবে এটার জন্য রেডি ছিলাম। আসলে তো এটা কখন থামবে নোবডি নোজ। এবং আপনি যে মালয়েশিয়ার কাছে আমরা ইমিডিয়েটলি যেটা চাচ্ছি, মালয়েশিয়ার সাথে যদি এগ্রিমেন্টও হয়, মালয়েশিয়া তো কখনো পার্মানেন্ট সোর্স হওয়ারও কোনো সুযোগ নাই। সুতরাং এইগুলো যে এখন যে যোগাযোগগুলো করছি, এগুলো অনেকটাই অল্টারনেটিভ এবং মিডিয়াম টার্ম সলিউশন। লং টার্ম সলিউশন যদি বলেন, তাহলে একটা বড় সোর্স আপনাকে দেশে তৈরি করতে হবে, অভ্যন্তরীণভাবে যেটা ভিতরে আসতে হবে, এবং একটা বড় অংশ যাতে সব কিছু বন্ধ হয়ে গেলেও একটা নির্দিষ্ট পরিমাণ একেবারে জ্বালানির সরবরাহ আমাদের ভিতর থেকে হয়, না হলে কিন্তু সবসময় এই ঝুঁকি আপনাকে বিয়ার করতে হবে। মিস্টার রুবেল, সিএনজি স্টেশন মালিকরা দাবি করছে যে তারা 2015 থেকে প্রতি ঘনমিটারে 8 টাকা করে কমিশন পেত, এখন সেটা 13 টাকা 96 পয়সা করতে হবে। এখন দাবি যদি যৌক্তিক, সরকারকে তো আমরা এতদিনে কোনো আলোচনায় যেতে দেখলাম না তাদের সঙ্গে, আর দাবিটা যৌক্তিক কিনা সেটা একটা প্রশ্ন। মালিকদের দাবি মেনে যদি কমিশন বাড়ে, সেই খরচ তো শেষ পর্যন্ত যাত্রীদের উপরে চাপবে কি না, এটা একটা বড় প্রশ্ন। এবং আবার দাবি না মানলে তারা যেভাবে হুমকি ধমকি দিচ্ছেন, তাতে পরিবহন অচল হবার একটা ঝুঁকি থাকে। সরকারের কাছে কি মনে হয়, আপনার গ্রহণযোগ্য সমাধান কি হওয়া উচিত? দেখুন, দুদিকেই আসলে সমস্যা আমার কাছে মনে হচ্ছে। এটা খুব বিচক্ষণতার সাথে ডেফিনেটলি তাদের হ্যান্ডেল করা উচিত বা করবে বলে আমরা বিশ্বাস। আপনি থাকলে কি করতেন?
এখন যদি দাম বাড়ানো হয় আর যদি সেটা জনগণের উপরে আসে, তাহলে ডেফিনেটলি এই মোমেন্টে আমাদের যে সিচুয়েশন দেশের নাগরিকের সবার, তাহলে এটা বহন করাটা কষ্টকর হবে। আবার একই সাথে সরকার আসলে সক্ষমতা কতটুকু আছে, আমি আমার সক্ষমতা দেখবো যে আমি কি আপাতত এই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছি কিনা। আমি যদি পারি ম্যানেজ করার মতো সক্ষমতা আমার থাকে, আমি সেটা জনগণের উপরে না দিয়ে আমি অ্যাবজর্ব করার চেষ্টা করব। বাট অ্যাবজর্ব করতে যেয়ে আমি আবার যাতে আরও বড় ধরনের, ওইটা হলে যেই ক্ষতি হতো তার থেকে আরো বড় কোনো ক্ষতি আমি না করি, সেটাও আমি দেখবো। সো আমি দুটো দেখে যেটা বেটার, বাট অবশ্যই প্রথমে আমি চাবো না যে সেটা জনগণের উপরে এই জিনিসটা হোক। একই সাথে আপনি শুধু জনগণ যাত্রী বলছেন, সিএনজি থেকে কিন্তু আমাদেরও গ্যাসের কিন্তু কিছু ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। তো এখানেও কিন্তু অলরেডি আমাদের এখন বন্ধ আছে বলে কিছু আমরা চিঠি দিয়েছি যাতে করে আমাদেরকে এখান থেকে সাপোর্ট দেওয়া হয়। তখন কি হবে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। সো আমার যেটা সবসময় আমি অপারেশন বা প্রোডাকশন বা ফ্যাক্টরির ক্ষেত্রেও বলি যে নো ম্যাটার হোয়াট, বন্ধ করা যাবে না কোনো কিছু, একটু হয়তো কম হচ্ছে কিন্তু চলমান থাকতে হবে। যদি আপনি বন্ধ করলেন আপনি তো পুরোটাই মাইনাসে চলে গেলেন। সো চলমান রেখে ইমিডিয়েটলি আলোচনা থেকে কিভাবে এটাকে সমাধান করা যায়, আমরা আসলে লাস্ট সময়ে এসেই সব সমাধানগুলো খুঁজি। এই যে ভাইয়ের যে কথাটা বললেন যে এলএনজির কথাটা, আমরা তো জানতাম যে আমাদের অলরেডি এখন শর্টেজ আছে। সো আমরা তো কখনো যে যুদ্ধ হবে না এটা তো ধরে নিতে পারি না। ডেফিনেটলি হয়তো ওনাদের কোনো প্ল্যান থাকতে পারে, বাট লং টার্মে যে কথাগুলো বলছেন, আমি যদি হতাম আমি চিন্তা করতাম না যে শুধু 4 বছরে বা 5 বছরে কি রেজাল্ট আসবে। আমরা এখন যতই তেল নিয়ে গ্যাস নিয়ে কথা বলছি, তেল গ্যাস তো সারা জীবন থাকবে না, এটাও তো কমে আসতেছে। আপনি রিনিউয়েবল এনার্জি, আমাদের কম্পিটিটর বা পার্শ্ববর্তী দেশগুলো কোথায় গেছে, আমরা কোথায়? আপনাকে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করতেই হবে, আমি যদি লং টার্মের কথা বলি। সো সেটার দৃশ্যমান কিন্তু বাংলাদেশে 3 থেকে 5%-এর মধ্যে এরকম একটা ফিগার আমাদের অ্যারাউন্ড 4 মনে হয়। তো আলটিমেটলি আমরা কোথায় আছি? আপনি এলএনজি সমস্যা দিয়ে এখনই না সমাধান করবেন, আপনি ভবিষ্যতে তো এটাতে সাপোর্ট করতে পারবেন না এবং ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তো সেগুলো আমরা যাতে করে এখন থেকেই শক্তভাবে এমনভাবে পলিসি নেই যাতে করে পরবর্তীতে যারাই আসুক সেটাকে যাতে সুন্দর মতো হ্যান্ডেল করে ওই জায়গায় আমরা টার্গেটে যেতে পারি, আমরা যাতে শর্ট টার্ম মিডল টার্মের মধ্যে আমরা না থেকে থাকি। ডক্টর হাসান হাবিব, এই ধরনের আমার একটা তো প্রথম দিকে যে যারা এই ব্যাপারগুলো এখন সামনে নিয়ে আসছেন তাদের প্রতি তো একটা রিকোয়েস্ট থাকবে যে এইটা কি তার জন্য রাইট টাইম কিনা। আমি কোনো একটা জিনিসের প্রেশার তৈরি করা সময় থাকে কিন্তু, তো এই সময় কিন্তু ফোকাসটা অন্য দিকে যাওয়া উচিত। আমার মনে হয় ওনারাও রেসপন্সিবলি ব্যাপারটা নেবেন যে একটু সময় নেওয়া, যাতে একটু সরকার সে স্বস্তিটা পায়, একটু সময় দেয়া, এটা পজিটিভ নিলে একটা সলিউশন আসবে। আর সরকারকেও যৌক্তিকভাবে নিতে হবে, বাট আমি মনে করি প্রথমে ওনারা রেসপন্সিবল বিহেভিয়ারটা আমাদের দিক থেকে আমরা আশা করি। একটা হলো আলোচনায় তো যেতে হবে, আলোচনায় দেখে রিয়েলি তাদের জন্য এটা কস্ট এফেক্টিভ যদি না হয়। আর এইটা যদি আমরা আলটিমেটলি সব কিছু বিয়ার করার অবস্থায় সরকার নাই, আসলে পুরোপুরি বিয়ার করার অবস্থায় সরকার নাই যে পুরো বার্ডেনটা সরকারের উপর চলে যাবে। হয়তো সেটা শেয়ারিংয়ের ব্যাপার থাকবে যে কোনো অংশ সরকারি বিয়ার করবে, কোনো অংশ সেটা, বা সেখানেও সেগ্রিগেশনের জায়গা আছে। কিন্তু অনেক সময় দেখবেন এটার ইম্প্যাক্ট সরাসরি গিয়ে লো ইনকাম পিপলের উপর পড়ছে কিনা, তারা যে পরিবহনগুলো ব্যবহার করে বা ওই ধরনের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো ভেরি সেন্সিটিভ, সেখানে কিন্তু সেগ্রিগেশনের জায়গাগুলো তৈরি করতে হবে। সুতরাং আমার মনে হয় যে এটা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং তাদের সাথে আলোচনা সাপেক্ষে, এবং কোন অংশ সরকার বিয়ার করে ফ্ল্যাট হওয়ার কোনো কারণ নেই। সুতরাং এই জায়গাটাই কিন্তু আলোচনা করতে হবে, এবং আমি কিন্তু চাইবো ওনারা একটু রেসপন্সিবল বিহেভ করুন। দিস ইজ নট দ্য রাইট টাইম। একটা ইস্যু এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে এটা মোটামুটিভাবে স্পষ্ট যে জ্বালানির কথা বলি, ব্যাংকিং খাতের কথা বলি, রাজস্বের প্রশ্ন বলি, মূল্যস্ফীতির প্রশ্ন বলি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সরকারকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে এগুলো অনেক ক্ষেত্রে অজনপ্রিয় হবার আশঙ্কা রয়েছে। তো এই অজনপ্রিয় সংস্কার বাস্তবায়নের জন্য আপনার কি মনে হয় যে বর্তমান সরকারের কি পর্যাপ্ত জনসমর্থন, সাহস, স্বচ্ছতা আছে? না থাকলেও যদি না রাখতে পারেন তাহলে এটা লং টার্মে আপনার জন্য হানিকারক হবে। আপনার কাছে কোনো অপশন নাই আসলে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র সাময়িক সময়ের পপুলারিটির জন্যই আমি এই শর্ট টার্ম অজনপ্রিয় ডিসিশনগুলো নিব না, তাহলে লং টার্মে এটা আপনার জন্য ক্ষতিকারক হবে। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ কিন্তু রেজাল্ট যখন দেখে, আলটিমেট রেজাল্টটা দেখে, তখন ইমিডিয়েট পেইনটাকে তারা ভুলতে পারে, কিন্তু যেটা রেজাল্টটা লং টার্মে খারাপ হয় ওইটা ভোলা কিন্তু সবচেয়ে টাফ। আমার মনে হয় এই পরিমাণ যে পরিমাণ সমর্থন বর্তমান সরকার পেয়েছে, ম্যান্ডেটটা তারা পেয়েছে, এইটা তাদের ব্যবহার করা উচিত, এবং তারা ব্যবহার করার ক্ষেত্রে
অনেক ক্ষেত্রে অনেক ডিসিশন এখন যেহেতু টাফ সময় পার হচ্ছে, অনেক ডিসিশন অনেকের বিরুদ্ধে যাবে এবং অনেক ক্ষেত্রে এরকম কিছুও হতে পারে যে আমি 90% মানুষকে সাপোর্ট করতে গিয়ে 10% মানুষ যেটা হওয়া উচিত না তারাও হয়তো কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে যেতে পারেন, এরকম এমন ক্ষেত্রও আছে। সেক্ষেত্রেও গভর্নমেন্টকে আমার মনে হয় স্ট্রিক্ট হওয়ার সময় চলে এসছে। আমি আশা করব যে ওনারা এই অজনপ্রিয় ডিসিশনগুলো নেবেন, কারণ এইটার বেনিফিট সরকার লং টার্মে পাবে। বরং এইটাকে যদি এই শর্ট টার্মে যদি ওনারা এগুলো জায়গার সাথে কম্প্রোমাইজ করেন, এখানে কিন্তু অনেক অনেক ধরনের স্বপ্নভঙ্গের জায়গা তৈরি হবে। এই সরকারকে ভোট দেওয়ার সময় কিন্তু অনেকগুলো স্বপ্ন সামনে রেখে, যেটা হয়তো বিএনপি সরকার বলেও নি, সেটাও মানুষ এক্সপেক্ট করে বসে আছে যে আমরা এটা দেখতে চাই। সুতরাং এগুলোর থেকে সরে আসলে আলটিমেটলি সেটা সরকারকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি। আমি একটু সিএনজির কথায় আবার যেতে চাই। দেখেন, আমরা আসলে লাস্ট 2-3 বছর ধরেই দেখছি এই ধরনের একটা কালচার আমাদের এখানে তৈরি হয়েছে যে হঠাৎ করে আমার যেমন ইচ্ছা আমি তেমন করে একটা দাবি আদায় করি, এটার থেকে বেরোতে হবে আমাদের। এখন এটা তো এই সময়টা তো চলে গেছে। সো এখন তো একটা গণতান্ত্রিক সরকারের অবস্থা আসছে, আমরা এখন আসলে জিনিসগুলোকে সুন্দর মতো রেসপন্সিবল যেটা বলছি সেটা সবার, শুধু সরকার হলেই হবে না, আমাদেরকেও জনগণকে বা ব্যবসায়ীদেরকেও তার জায়গায় রেসপন্সিবল হতে হবে। সো আমি যেই জন্য বলেছিলাম যে কোনো কিছু বন্ধ করে আসলে আপনি অপারেশন বন্ধ করে তো আসলে একটা দেশকে আপনি চালাতে পারবেন না। সো দুই পক্ষকে এটা বুঝতে হবে। আর যেটা ডিসিশনের কথা আমরা বলছি সরকারের, আমরা কেন মনে করছি যে সব ডিসিশনই আমার সবাই খুশি হবে? আমার একটা বিচারকের রায়ে হ্যাঁ বা না থাকে, তো হ্যাঁ কারোর পক্ষে যাবে, না কারোর বিপক্ষে যাবে। তো আপনার তো সব ডিসিশন সবার খুশি হবে না এবং আপনি সবাইকে খুশি করতে পারবেন না। সো আপনি যখন একটা দায়িত্ব চেয়ারে বসবেন, আপনাকে এটা মেনে নিয়ে আপনাকে ডিসিশনগুলো নিতে হবে দেশের স্বার্থে, লং টার্মে আপনার দেশের জন্য কি ভালো হচ্ছে। তখন কোনো দল মত নির্বিশেষ আমার মনে হয় আর থাকবে না বা থাকা উচিত না। এবং অবশ্যই লং টার্মে কিন্তু মানুষ সাময়িকভাবে যদি একটু কষ্টও পায়, যখন সে আবার যেই 6 মাস, 1 বছর, 5 বছর পরে যে সুফলটা পাবে, ফলটা পাবে গাছ থেকে, সে কিন্তু আবার ঠিকই আপনার প্রতি অনুগত হবে বা তার কিন্তু আবার সেই একটা ভালোবাসা এখানে জন্ম নেবে। তা আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর সেই দূরবর্তী লক্ষ্যে থাকতে হবে, অটট থাকতে হবে। কিছু অখুশি মানুষ হবে, আবার তাদেরকেও সেই বিবেচনা নিয়ে আগাতে হবে যে দেশের স্বার্থে আসলে কোনটা ভালো হচ্ছে। দিনের শেষে আসলে তাদের জন্য এটা একটা ভালো রেজাল্ট ভবিষ্যতে নিয়ে আসবে। সো আমরা একেবারে শেষের দিকে আমি জাস্ট ফাইনাল যে কোশ্চেনটা আপনাদের দুজনের কাছে করতে চাই, যে দেশের ইকোনমিকে একটা স্ট্যাবল সিচুয়েশনে রাখতে হলে সরকারকে আগামী 6 মাসে একটি মাত্র যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা কি হওয়া উচিত? আমার মনে হয় যে পলিসির বাস্তবায়নগুলোর উপরে সবচেয়ে বেশি আপনার জোর দেওয়া উচিত। যে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, একদম সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রণয়নটা যেটা হচ্ছে কিনা সেটা। এবং কারণ আপনি যখন পলিসিতে যাবেন, তার মানে তো আপনার বিদ্যুৎ বলেন, জ্বালানি বলেন, ব্যাংক বলেন, সবগুলোই চলে আসছে। এখানে আসলে টার্গেট ঠিক রেখে আপনার কাজ করতে হবে, যেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি একেবারে ব্যাংকিং নিয়ে একটা কথা বলি, যেটা নিয়ে অনেক দিন আছি। একটা ডিসিশন শুধু নেন, যে আমাদের আইনে এইটা ইন্ট্রোডিউস করেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিশিডিউল হওয়ার পরে কাউকে যে কোনোভাবে টাকা ফেরত দিতে হবে। তার অন্য অ্যাসেট বিক্রি কতবার রিশিডিউল করার পরে? যেমন 2 বার রিশিডিউল আছে। ওকে, আপনি যেটা এটা অ্যালাউ করেন, আপনার যদি মনে হয় 3 বার অ্যালাউ করবেন করেন, সময় দেন। কিন্তু 3 বারের পরে তার কোনো সম্পদ থাকলে, অন্য কোনো সম্পদ থাকলেও জনগণের টাকা তাকে ফেরত দিতে হবে। একটা ডিসিশন শুধু চাই পুরো ব্যাংকিং সেক্টরে ঠিক করার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর শাহ আহসান হাবিব এবং মোহাম্মদ মঈনুদ্দিন রুবেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। এলডিসি গ্র্যাজুয়েশন তার মধ্যে অন্যতম। আমরা সরকার সময় চেয়েছে, ব্যবসায়ীরাও তাতে আপাতত খুশি, কিন্তু বারবার সময় চাইলে সময় বারবার পাওয়া যাবে না। এবারও হয়তো যে সময়টা সরকার চেয়েছে সেটাও পাবে বলে মনে হয় না, কিন্তু এর জন্য আসলে যে প্রস্তুতি থাকা দরকার, নেওয়া দরকার, সেটাতে সবসময় একটা শ্লথ গতি আমরা দেখতে পাই। দ্বিতীয় প্রসঙ্গে যেটা আমরা আলোচনা, ওনারা বলছিলেন আমি ওদের আগামী 6 মাসে কোন কঠিন সিদ্ধান্ত সরকার নিতে পারে। একজন বলেছেন যে পলিসি যা আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখতে চান, সেই উদ্যোগটা। আমরা পলিসি হয়তো অনেক ভালো আছে, কিন্তু বাংলাদেশকে একটা ডেলিভারি স্টেটে পরিণত করতে পারিনি। আরেকজন অতিথি বলেছেন যে ব্যাংকিং খাতে, ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন, এমন একটা সিদ্ধান্ত সরকার নিক যেটা 2 বার রিশিডিউল করবে ঋণ গ্রহীতা, বা 3 বার করবে চাই যিনি
ঋণ শোধ করতে পারছে না, কিন্তু ওর বাইরে আর তাকে সময় দেওয়া যাবে না, তাকে টাকা ফেরত দিতে হবে। এই কঠিন সিদ্ধান্তটি সরকারকে নিতে হবে। আমাদের অবকাঠামোগত ক্ষেত্রে ওনারা বলছেন যে অন্যের উপরে নির্ভর হওয়া যাবে না। যেমন এই যে গ্যাসের যে সংকট আজকে আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি যে আমাদের দেশের ভেতরে যে গ্যাস আছে সেগুলো অনুসন্ধানের কোনো উদ্যোগ সেই অর্থে নেওয়া হয়নি। এই উদ্যোগটা আসলে দরকার ছিল, এবং আমাদের জ্বালানি ব্যাংকিং খাতের দুর্বলতা খুবই স্পষ্ট, এবং এগুলো আমাদের ভবিষ্যতের জন্য জরুরি। এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং রেজাল্ট ওরিয়েন্টেড রিফর্ম বলি যাই বলি সেটা নিতে হবে। এবং সরকারকে কঠিন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আসলে কঠিন সিদ্ধান্ত তো আপাতত অনেকের জন্য সমস্যা তৈরি করবে, অনেকে সন্তুষ্ট হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ যখন তার সুফল ভোগ করবে, মানুষ কিন্তু সরকারের পাশে দাঁড়াবে, বা যে রাজনৈতিক শক্তি সরকার আছে তাদের পাশে দাঁড়াবে। কাজেই পরিকল্পনাটা আসলে দীর্ঘমেয়াদী করতে হবে। মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী পরিকল্পনা থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ কী সুবিধা পাবে। আমি 5 বছরের জন্য ক্ষমতায় আছি, শুধু 5 বছর কেন্দ্রিক চিন্তা করলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশও আসলে মাথা তুলে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।